আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। সরকারের 180 দিন পূর্তিতে মতবিনিময় সভা। শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছে জানে না বাংলাদেশ, আইনি লড়াইয়ে তাকে ফেরানো হবে। নিবন্ধনের আওতায় আসছে অটোরিকশা, চার্জ দিতে হবে সৌর বিদ্যুতে। সেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে 300 মেগাওয়াট বিদ্যুৎ। চিকিৎসকদের ফাঁকি বন্ধে ডিজিটাল নজরদারি। টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে মানুষ। ঢাকা সহ আশেপাশের এলাকায় মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল শিবপুর। দুর্নীতির অভিযোগে রাবির শিক্ষককে 5 বছরের জন্য অব্যাহতি। নারী চালক কন্ট্রাক্টরে চলবে পিঙ্ক বাস, থাকছে যেসব রুট। 4 বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, পাহাড়ে ভূমিধসের সতর্কতা। কিংবদন্তিদের প্রশংসায় পুলকিত মিরাজ, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। জিম্বাবুয়েতে ফেরি ডুবিতে নিহত বেড়ে 84। গাজার শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান, ইসরায়েলের নিন্দায় 8 মুসলিম দেশ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি সরকারের 180 দিন বা 6 মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইংসের উদ্যোগে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা 11টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের শাপলা হলে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইংসের উদ্যোগে আয়োজিত এই বিশেষ সভায় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সহ সরকারের গুরুত্বপূর্ণ আরও বিশেষ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বলে জানা গেছে। ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক কোন স্ট্যাটাসে বা কী প্রক্রিয়ায় সেখানে আছেন সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য বাংলাদেশের কাছে নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা বিচার প্রক্রিয়ায় দণ্ডপ্রাপ্ত, তাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের ভারতের কাছে ইতোমধ্যে প্রত্যর্পণের আবেদন করেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাকে দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যাটারি চালিত অটোরিকশা, সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎস থেকে চার্জ দিলে জরিমানার বিধান করা হয়েছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ করলে এসব অটোরিকশার নিবন্ধন দেওয়া হবে না এবং নিবন্ধনের পর এমনটি করলে নবায়নও করা হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সোমবার বেলা 11টার দিকে স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের সৌর বিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে আগামী সেপ্টেম্বরে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে 300 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্যে কেন্দ্রটিতে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম ইউনিটের চুল্লিতে ইতোমধ্যেই ইউরেনিয়াম জ্বালানি লোড করা হয়েছে। 2 ধাপে শতাধিক পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে শেষ পর্যায়ের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পরীক্ষাগুলো চলছে। প্রতিটি ধাপ যাচাই শেষে অনুমোদন দিচ্ছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। সরকারি হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক উপস্থিতি ও জিও ফেন্সিং প্রযুক্তি চালু করতে হবে। একই সঙ্গে হাসপাতালের ইউজার ফি, কেবিন ভাড়া, আইসিইউ চার্জ ও বিভিন্ন পরীক্ষার ফি পর্যায়ক্রমে শতভাগ ডিজিটাল পদ্ধতিতে আদায় করতে হবে। আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে উপস্থিতির তথ্য বেতন, ছুটি ও পদোন্নতির সঙ্গে সমন্বয় করতে হবে। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শনের সময় কর্মকর্তা ও চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরেই প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে এসব পদক্ষেপ বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে। এ বিষয়ে অধিদপ্তর থেকে পরিপত্র জারি করা হয়েছে বলে জানা গেছে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মন্ত্রণালয় থেকে এসব নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রতি মাসের 15 তারিখের মধ্যে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, শিক্ষার্থী ও পথচারীরা। রোববার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকালেও অব্যাহত থাকায় নগরীর বিভিন্ন সড়কে পানি বেড়েছে। রাহাত্তারপুল, বাকলিয়া, চকবাজার, নিউ মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, কাপাসগোলা ও কাতালগঞ্জ সহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমেছে। এতে যানবাহন চলাচলে ব্যাহত হওয়ার পাশাপাশি পথচারীদেরও পানির মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে। ভারী বৃষ্টিতে নগরীর আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারে জলজট তৈরি হয়েছে। ফ্লাইওভারে যানবাহন চলাচলের সময় ওপর নিচে পানি পড়তে দেখা গেছে। রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার ভোর 5টা 32 এ কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 3.0। এর উৎপত্তি স্থল ছিল নরসিংদীর শিবপুর এলাকায়, যা ঢাকা থেকে 47 কিলোমিটার উত্তর পূর্বে। ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। এখন পর্যন্ত এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও পছন্দের শিক্ষার্থীকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সুজন সেনকে 5 বছরের জন্য সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে সহযোগী অধ্যাপক পদ থেকে সহকারী অধ্যাপক পদে অবনয়ন করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের 548তম সিন্ডিকেট সভায় তার বিরুদ্ধে এর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসুদ। নারীদের নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে নারী চালক ও কন্ডাক্টর দিয়ে বিশেষ পিঙ্ক বাস সার্ভিস চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। মঙ্গলবার থেকে এ সেবা চালু হবে। প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন রুটে 10টি বাস চলাচল করবে। ঢাকার বাইরে বগুড়ায় 2টি ও চট্টগ্রামে 2টি বাস সহ আরও 4টি বাস এ সেবায় যুক্ত হবে। মঙ্গলবার সকাল 10টায় রাজধানীর তেজগাঁয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে মহিলা বাস সার্ভিস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন করা হবে। বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের প্রভাবে দেশের 4 বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে অতিবৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সোমবার সকাল 8টা থেকে পরবর্তী 48 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও 44 থেকে 88 মিলিমিটার ভারী এবং 88 মিলিমিটারও বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয় তুলে নেওয়ার পর ক্রিকেট বিশ্বের কিংবদন্তিদের প্রশংসায় উচ্ছ্বসিত বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে 9 উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর বাংলাদেশ দলের পারফরমেন্সের প্রশংসা করছেন সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার ও বিশ্লেষকরা। মিরাজ বলেন, বাংলাদেশের হয়ে ম্যাচ জিততে পারলে পুরো দলেরই ভালো লাগে। বিশ্বমানের ক্রিকেটাররা বাংলাদেশের প্রশংসা করছেন, এটি তার কাছে অনেক বড় বিষয়। বিশেষ করে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্টের প্রশংসায় মিরাজকে বেশি আনন্দ দিয়েছে। 5 উইকেট পাওয়ার পর গিলক্রিস্ট তার সাক্ষাৎকার নেন এবং বাংলাদেশ দলের পারফরমেন্সের প্রশংসা করেন। জিম্বাবুয়ে ও জাম্বিয়া সীমান্তবর্তী কারিবারিতে যাত্রীবাহী ফেরি ডুবে নিহতের সংখ্যা বেড়ে 84 জনে দাঁড়িয়েছে। দেশটির ইতিহাসে এটিকে সবচেয়ে প্রাণঘাতী পানিপথ দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। রবিবার জিম্বাবুয়ের জাতীয় পুলিশ সার্ভিস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানায়, উদ্ধার অভিযানে নতুন করে আরও 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে। গত মঙ্গলবার 11 আগস্ট প্রচণ্ড বাতাসের মধ্যে ফেরিটি উল্টে যায়। ফেরিটির ধারণ ক্ষমতা ছিল 90 জন, তবে দুর্ঘটনার সময় এতে প্রায় 243 জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনা ইসরায়েল প্রত্যাখ্যান করায় দেশটির কঠোর নিন্দা জানিয়েছে 8টি মুসলিম দেশ। সৌদি আরব, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ বিবৃতিতে এর নিন্দা জানান।
রোববার প্রকাশিত বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, ইসরায়েলের এই অবস্থান চলমান শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে এবং মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতার জন্য উদ্বেগ তৈরি করছে। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের অবস্থান শান্তি ও পরিকল্পনার প্রতি সরাসরি অস্বীকৃতির শামিল। এর ফলে পরিকল্পনাটি বাস্তবায়নের প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে এবং গাজা ও অন্যান্য অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ ক্ষতিগ্রস্ত হচ্ছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।